অযোধ্যায় এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই। আপনি একটা মাছিকেও রাখার মতো কোনো জায়গা পাবেন কিনা জানা নেই, কারণ অযোধ্যায় আপনি যদি এই মুহূর্তে হোটেল টোটেল চেক করেন দেখবেন প্রথমত একদম জানুয়ারির শুরুর দিকেও যে হোটেলের রুমের ভাড়া 10,000 15,000 দেখাচ্ছিল সেগুলো তো সম্ভবত 90-95% ভরে গেছে। তারপরেও যদি কোনো হোটেল ওই 4-5টা রুম একেবারে শেষ মুহূর্তের জন্য রেখে দেয় যে শেষ মুহূর্তে বিক্রি করে একটু বেশি মুনাফা লাভ করব, সেখানে সেই হোটেল রুমগুলো এখন 70-80 হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। কাজেই সেখানে কি ভিড় কি অবস্থা আলাদা করে অবশ্যই বলার জায়গা নেই, এবং কি উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আলাদা করে বলার কোনো দরকার নেই। এবং আমি বেশ কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরকে ব্যক্তিগতভাবে চিনি যারা 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগেই, মানে 4-5 দিন আগে থেকেই অযোধ্যায় চলে গিয়েছিলেন। এখন আবার তাদের মধ্যে কয়েকজনকে ফিরিয়ে আনা হচ্ছে পশ্চিমবঙ্গে, বা কিছু লোকজনের যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে এখানে যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন যারা হয়তো এতটাও এক্সপিরিয়েন্স নন, 2-3 বছর ধরে কাজ করছেন, তাদেরও তৈরি করা হচ্ছে। কেন? কারণ এতদিন পর্যন্ত 22শে জানুয়ারির জন্য একটাই ন্যারেটিভ ছিল, একটাই খবর ছিল যে সারা দিন রাম মন্দির দেখানো হবে, বিজেপির কর্মসূচি মোদিজি রাম মন্দির, এই হচ্ছে সারাদিন খবরে থাকবে। কিন্তু কিন্তু সেখানে ঢুকে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 22শে জানুয়ারি সংহতি মিছিল করবেন এই ঘোষণা তিনি করেছেন। এবার ব্যাপারটা হলো যে বহু বছরের রাজনীতি এবং এই শিরোনামে থাকার যে বুদ্ধিমত্তা সেটা আবারও মুখ্যমন্ত্রী প্রয়োগ করেছেন, এবং অন্য কোথায় কি হচ্ছে তা তার দেখার দরকার নেই। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ন্যারেটিভটা কিন্তু তিনি ভাগ করে দিতে পেরেছেন। ওই দিন 22শে জানুয়ারি টিভি স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে টিভি স্ক্রিনটা দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে দেখানো হবে নরেন্দ্র মোদীজিকে এবং অবশ্যই রাম মন্দিরকে, আরেকদিকে দেখানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সংহতি মিছিলকে। সংহতি মিছিল বিষয়টা কি সেটাই আগে আসা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি এই মিছিলটা করবেন। মা কালীকে ছুঁয়ে, তারপর মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে তিনি একটি মিছিল করবেন। এইটাই হলো সংহতি মিছিল। তিনি জানিয়েছেন এটা তার দলের একটি কর্মসূচি। বৃহত্তর নাগরিক সমাজকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন মিছিলে যোগদান করার জন্য। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হবে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, প্রথমেই উনি মা কালীকে ছুঁয়ে মিছিল শুরু করবেন। হিন্দু ধর্মের প্রতি তার যে আনুগত্য সেটার যাতে কোথাও কোনো অভাব বোধ না হয়, মানে একেবারেই সেই দিকে যেন কারোর কোনো সন্দেহ না থাকে, সেই জায়গাটা পরিষ্কার করে, ফান্ডামেন্টাল পরিষ্কার করে তবে তিনি মিছিলটা শুরু করবেন বলে দিয়েছেন। এবার পার্ক সার্কাস থেকে হাজরা পর্যন্ত যদি মিছিলটা হতো তাহলে ইন্টারপ্রিটেশনটাই একটু গন্ডগোল হতে পারত। যাই হোক, আপাতত জানা যাচ্ছে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সুন্দর এই মিছিলটা হবে সংহতি মিছিল, সব ধর্মের মানুষকে নিয়ে। এই যে মিছিলের যে পরিকল্পনা, এটা দুম করে একদিনে হয়নি, এবং হঠাৎ একটা খেয়ালি পোলাও রান্না করার ইচ্ছে হয়েছে এবং দুম করে তুড়ি মারা হয়েছে আর এই মিছিলের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে, বিষয়টা একেবারেই তা নয়। যথেষ্ট পরিকল্পনা করে ভেবে চিনতে এই দিনটিতে এই মিছিলের কথা ঘোষণা করা হয়েছে। সেটা আপনি বুঝতে পারবেন একটি নির্দেশিকার দিকে তাকালে। কোন নির্দেশিকা? না, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের কাছে। সেই নির্দেশিকায় লেখা রয়েছে যে ওই মিছিলে সব ধর্মের মানুষকে নিয়ে আসতে হবে, এটা বাঞ্ছনীয়। তারই সঙ্গে মিছিলের সামনের সারিতে রাখতে হবে ধর্মগুরুদের, আর মিছিল যেখানে শেষ হচ্ছে সেখানেই মঞ্চের ওপর থেকে সর্বধর্ম সমন্বয়ের ওপর ধর্মগুরুদের বক্তৃতার আয়োজন করতে হবে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী আরও নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত যা যা কথা বলা হলো, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের যে চিঠি পাঠানো হলো, নির্দেশিকা পাঠানো হলো, সেগুলো ব্লকে ব্লকে ছড়িয়ে দিতে হবে। তারই সঙ্গে তার নির্দেশিকায় সুব্রত বক্সী আরও জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আপনাদের এই মিছিলের জন্য ফেস্টুন, ব্যানার, ব্যাকড্রপ সমস্ত কিছুর ডিজাইন আলাদা করে পাঠানো হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এর পেছনে যথেষ্ট পরিকল্পনা ভাবনা চিন্তা কিন্তু রয়েছে। রাজ্য বিজেপির জন্য এটা অবশ্যই একটা ঝামেলার বিষয়, কারণ ওই 22শে জানুয়ারি সমস্ত ফোকাসটা যাতে রাম মন্দিরের ওপর থাকে সেইটাই কিন্তু নিশ্চিত করাটা তাদের দায়িত্ব ছিল। এর আগে সেই রকম কিছু কর্মসূচিও তারা গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে এই রাজ্যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নবনির্মিত রাম মন্দিরের ছবি দেখানো, আমন্ত্রণ পত্র দেওয়া এবং তারই সঙ্গে অক্ষত চাল বিলি করার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেখানে কিন্তু একদম সামনের সারিতে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের দেখতে
পাওয়া গেছে। শুভেন্দু অধিকারী নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে গিয়ে এই কর্মসূচি পালন করেছেন। কাজেই তাদেরও এটাই চেষ্টা ছিল যে 22শে জানুয়ারির সমস্ত ফোকাসটা যেন এই রাম মন্দিরের ওপরেই থাকে এবং মোদিজির ওপরে থাকে। তার মাঝে এইখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর আগে বিজেপির জন্য একটা বড়সড় জয় এসেছিল কলকাতা হাইকোর্ট থেকে, যখন বিজেপি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল যে তাদের রাম পুজো করার অনুমতি দেওয়া হচ্ছে না এই নিয়ে। পুলিশের কাছ থেকে তারা অনুমতি চেয়েছিলেন কালীঘাটে রাম পুজো করার, পুলিশ অনুমতি দেয়নি। তারপরেই বিজেপির তরফ থেকে হাইকোর্টে যাওয়া হয়, হাইকোর্ট অনুমতি দেয়, নির্দিষ্ট সময় পুজো করার অনুমতি দেওয়া হয়। যদিও এক্স্যাক্টলি যে জায়গায় বিজেপি পুজো করতে চেয়েছিল সেই জায়গায় পুজোর অনুমতি দেওয়া হয়নি, তবে কাছে পিঠেই দেওয়া হয়েছে অনুমতি। মোদ্দা কথা 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই সেই পুজোর অনুমতি দেওয়া হয়েছে। এইটাও বিজেপির কাছে একটা বড় জয় ছিল যে ওখানে রাম মন্দির উদ্বোধন হবে, এখানে রাম পুজো হবে, এই সমস্ত কিছু তারা কিন্তু একদম মিডিয়ায় দেখাতেও পারবেন, সমস্ত ফোকাসটা তাদের উপরেই থাকবে। তার মাঝখানে সেই ফোকাসের মধ্যে ঢুকে পড়েছেন দিদি এই সংহতি মিছিলের ওপরে ভর করে। তাহলে এবার উপায়টা কি? উপায় একটা বের করেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির তরফ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছিল, আবেদন ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন যে সংহতি মিছিলের আয়োজন করেছেন তার দিনটা পিছিয়ে দেওয়া হোক এবং তারই সঙ্গে 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। কেন না, শুভেন্দু অধিকারীর যুক্তি ছিল এর আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেখা গেছে। কাজেই সেই ঘটনা যেন আবার না ঘটে, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন ওই রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আপনারা জানেন শেষ কয়েক বছরে বারবার পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলিকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে মিছিল, সভা, এই সমস্ত কিছুর অনুমতি নিয়ে, এবং সেখানে আদালতের তরফ থেকে বারবার বলা হয়েছে স্বাধীন দেশের মানুষ যেখানে যেতে মন চায় যাবে, শান্তিপূর্ণভাবে কেউ যদি মিছিল করতে চান, যে কোনো জায়গায় যদি কেউ সভা করতে চান তাহলে সেটা তারা করতে পারবেন। এবার এই স্বাধীনতা এক পক্ষের জন্য কুক্ষিগত তা তো হতে পারে না। শুধুমাত্র বিরোধীরা এই স্বাধীনতা পাবেন বিভিন্ন জায়গায় সভা মিছিল করার, শাসক দল পাবে না, সেটা তো হতে পারে না। এবং সেই রকমটাই কিন্তু আদালতের তরফ থেকে আবারও বলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের এই সংহতি মিছিল 22শে জানুয়ারিই হবে। শুধু বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তারই সঙ্গে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এই রকম কোনো মন্তব্য মিছিল থেকে করা যাবে না, কিন্তু মিছিলটা হতে পারবে। দেখুন, কোনো যুক্তিই ছিল না যে আদালতের তরফ থেকে এই সংহতি মিছিলের দিনটা পেছানো হতো এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে আর্জিটা নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেটাও কিন্তু খারিজ করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এইটা বিজেপির দিক থেকে অনেকটা সেই এর আগের বার যখন ধর্মতলায় অমিত শাহ সভা হতে না দিয়ে শাসক দল প্রচন্ড জেদাজেদি করছিল, সেই রকমই বিজেপির তরফ থেকে এবারেও এই নিজে থেকে গিয়ে সংহতি মিছিলের ডেটটা পিছিয়ে দেওয়া হোক এই দাবিটা নিজে নিজে গিয়ে নিজের দাঁত ভাঙার মতোই হয়ে গেছে। এবং তারই সঙ্গে এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজ্য বিজেপি কতটা মোদি নির্ভর এখনো পর্যন্ত। কিন্তু তারই সঙ্গে এখানে একটা টুইস্ট আছে, আর টুইস্ট হলো এই 22শে জানুয়ারি আরো একটা মিছিল হওয়ার কথা আছে যেটার অনুমতি নিয়ে এখনো পর্যন্ত টানাটানি হচ্ছে, তবে আশা করা যায় যে অনুমতি পাওয়া যাবে। আর সেই মিছিল শুভেন্দু অধিকারীর। জানা যাচ্ছে জোড়াসাঁকোয় বিকেল বেলা 22শে জানুয়ারি শুভেন্দু অধিকারী একটি মিছিল করতে চলেছেন, যদিও সেটি একটি অরাজনৈতিক মঞ্চ থেকে হবে বলে জানা যাচ্ছে। এবার দেখুন, সব মিছিলেরই একটা না একটা রাজনৈতিক উদ্দেশ্য যে আছে সে তো আমরা সকলেই খুব ভালোভাবেই জানি, যতই অরাজনৈতিক বলা হোক না কেন, সেটা ওই সংহতি মিছিলই হোক বা এই শুভেন্দু অধিকারীর মিছিলই হোক না কেন। আপাতত জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী 22শে জানুয়ারি দিনটা পালন করবেন নন্দীগ্রামের বিধায়ক তিনি, সেখানে নানা রকম অনুষ্ঠানে তিনি যোগদান করবেন, তার দলের সতীর্থদের সঙ্গে তিনি দিনটা পালন করবেন এবং তারপর বিকেলের দিকে জোড়াসাঁকোয় এসে রাম মন্দিরে পুজো দিয়ে তারপর একটি ধর্মীয় সংগঠনের তরফ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছে সেখানে তিনি হাঁটবেন। এবার এই যে বিরোধী দলনেতা মিছিলে হাঁটছেন, মিডিয়ার তরফ থেকে এটাকেও দেখাতে হবে, তাহলে টিভি স্ক্রিনটাকে আলটিমেটলি 3 ভাগে ভাগ করা হবে কিনা জানা নেই এবং সেদিন আলটিমেটলি টিভির দিকে তাকিয়ে কোনটা দেখতে পাবেন, চোখ ধাঁধিয়ে যাবে কিনা সেটাও এখনই বলতে পারছি না। একটা ইন্টারেস্টিং জিনিস এখানে বলে রাখি, দেখুন শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি এই যে সংহতি মিছিলের আয়োজন করেছেন এর মাধ্যমে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণ করতে চাইছেন, মুসলিম ভোট ব্যাংকটাকে তিনি সিকিউর করতে চাইছেন, রাজনীতি করতে চাইছেন, তাই তিনি এই দিনটাকে বেছে নিয়েছেন। কিন্তু এই নিয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই রকমই তার পাশাপাশি আরো একটি বক্তব্য সামনে এসেছে এবং সেই বক্তব্য রেখেছেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন মমতা
বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারির দিনটাকে সংহতি মিছিলের দিন হিসেবে বেছে নিয়ে উস্কানি দিতে চাইছেন, আর সেই নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারীরা। আমি এই রাজ্যের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং ধর্মনিরপেক্ষ মানুষদের বলবো, এদের প্ররোচনায় পা দেবেন না। এটাও কিন্তু এই গোটা ন্যারেটিভ বা গোটা ঘটনার একটা দিক। আমি একটা ছোট্ট কথা দিয়ে আজকের পর্বটা শেষ করছি। দারুণ ঠান্ডা পড়েছে, সকলেই জানেন, এও এক শীত, কিন্তু দিল্লিতেও মারাত্মক ঠান্ডা পড়ে, মারাত্মক শীত। আমি যখন কলেজের পর চাকরি সূত্রে দিল্লিতে গেলাম, আমার মনে হয়েছিল যে মফস্বলের মেয়ে কলকাতার কলেজে পড়ে দিল্লিতে গেছি সাংবাদিকতা করতে, মানে আমি একেবারে ধন্য, আর কিছু এর থেকে বেশি আমার চাওয়ার নেই। সাংবাদিকতার হৃৎপিণ্ড, রাজনীতির হৃৎপিণ্ড দিল্লিতে আমি চলে গেছি, অসাধারণ ব্যাপার। কিন্তু সেখানকার সেই ভয়ঙ্কর শীত, রাতের বেলা অফিস থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরতাম, অটো আমাকে যে জায়গাটায় এসে নামাতো সোসাইটির গেটের সামনে, সেখান থেকে আমার অ্যাপার্টমেন্টটা পর্যন্ত যেতে হতো হেঁটে 10 মিনিট। কিন্তু ওই 10 মিনিটের রাস্তা শীতকালে, একে তো ভয়ঙ্কর ঠান্ডা, কুয়াশা, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, দূরে দূরে হয়তো কম্বল মুড়িয়ে একজন দুজন দাঁড়িয়ে রয়েছেন, আগুনের তাপ পোহাচ্ছেন, ওইটুকু রাস্তা যেতে প্রচন্ড ভয় লাগতো। মানুষের ভয় বলুন বা ভূতের ভয়, দুটোই ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। তো আমার এক কলিগ আমাকে একটা উপায় বাতলে দিল। সে আমাকে বলল যে এক কাজ কর, তুই হনুমান চালিসা পড়তে পড়তে হেঁটে যা। এবার ভয়েই বলুন বা ভক্তিতে বলুন, যুক্তিতে বলুন, যার জন্যেই বলুন না কেন, ওই 10 মিনিট আমি এমন চেপে হনুমান চালিসা পড়তাম যে চারপাশের কোনো হুঁশ থাকতো না। মানে একেবারে অটো থেকে নেমে 10 মিনিট ওই হাঁটা পথ হনুমান চালিসা বলতাম, আমি আমার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছি, চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো হুঁশ থাকতো না। ছোটবেলায় কার্টুনে শুনেছিলাম ওই ভক্তি হি শক্তি হ্যায়, সেইটা প্রথম বুঝতে পেরেছিলাম ওই ঠান্ডায় দিল্লিতে ওই 10 মিনিটের রাস্তা পার করতে গিয়ে। এবার 22শে জানুয়ারি আপনি কি দেখতে পাবেন, এই ভক্তির শক্তি নাকি রাজনীতির শক্তি, সেই মূল্যায়নটা আপনার উপরেই ছেড়ে দিলাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।